এটা নিশ্চিত এই পুরো ঘটনা সাজানোর মাধ্যমে এবং ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে এমন একটা তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংসদ বসার সাথে সাথে হাদির ইনকিলাব মঞ্চ আবার রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই বলে রাজপথ গরম করে তুলবেন এবং সেখানে গিয়ে তখন জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি সব পক্ষ গিয়ে জড়ো হয়ে সরকারকে একটা বিপদের মুখে ফেলবে, একটা হুমকির মুখে ফেলবে, সংসদ অধিবেশনকে বাধাগ্রস্ত করার ব্যবস্থা করবে রাজপথে। এই সম্ভাবনাটা তারেক রহমান সরকার আপাতত বন্ধ করেছেন। বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণার একদিন বাদেই গুলিবিদ্ধ হয়েছিলেন স্বল্প পরিচিত তরুণ নেতা ওসমান হাদি অজ্ঞাতনামা শুটারদের হাতে। কিন্তু 24 ঘন্টা না যেতেই বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সহ ব্যক্তিবর্গ জানিয়ে দিয়েছিলেন কারা ওসমান হাদিকে গুলি করেছেন এবং সেই ব্যক্তিরা কিভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। হাদিকে হত্যার পেছনে জড়িতরা যে কিছুতেই নির্বাচনটা হতে দিতে চাইছিলেন না সেটা একরকমের নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল। এমনকি হাদির ভাই, যাকে পরে ইউনূস সরকার যুক্তরাজ্যের দূতাবাসে চাকরি দিয়ে পাঠিয়ে মুখ বন্ধ করেন, সেই হাদির ভাইকে বলতে শোনা যায় শাহবাগে দাঁড়িয়ে যে এই উপদেষ্টা এবং সরকারের সকলে জানেন, অন্তত একটা অংশ নিশ্চিতভাবে জানেন কারা হাদিকে হত্যা করেছেন এবং তারাই হাদির হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। কারণ তারাই প্রশ্ন তোলেন, না হলে হাদিকে গুলি করার পর 24 ঘন্টারও কম সময়ের মধ্যে কি করেই বা সেই হত্যাকারীরা সীমান্ত পাড়ি দিলেন। আর আরেক দল প্রশ্ন তোলেন যে সেই হত্যাকারীরা কারা সেটা চিহ্নিত করে তারাই যে সীমান্ত পাড়ি দিয়ে কোথায় চলে গেছেন, এই পুরো পথটা কি করে যুক্তরাজ্যে বসে বাংলাদেশি বংশোদ্ভূত এক সাংবাদিকের কাছে খবর পৌঁছে যায়, যদি এই পুরো ব্যবস্থাপনাটা রাষ্ট্রীয় কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কোনো সংগঠিত চক্রের মাধ্যমে সংগঠিত হয়ে না থাকে। এই সব মিলিয়ে হাদি হত্যাকাণ্ড নিশ্চিতভাবে বাংলাদেশের আলোচিততম এক হত্যাকাণ্ডের ঘটনা। সেই হাদির হত্যাকারীরা নাকি এখন পশ্চিমবঙ্গে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে শনিবার রাতে তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বনগাঁ সীমান্ত থেকে হাদির 2 হত্যাকারী ফয়সাল করিম এবং তার সহকারী আলমগীর, এদের দুজনকে গ্রেফতার করে ফেলেছে। মানে ভারতে হাদির হত্যাকারীরা গ্রেফতার হবেন এতে বিস্ময়ের কিছু নাই, কারণ বাংলাদেশে যে কোনো অপরাধের পরেই খুব স্বাভাবিকভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে যান অপরাধীরা। তো সেই অবস্থায় হাদির হত্যাকারীদের সেখানে গ্রেফতার হওয়ার বিষয়টি বিস্ময়কর নয়, কিন্তু পুরোটাই একটা সাজানো নাটক কিনা সে প্রশ্ন করবার যথেষ্ট কারণ আছে। এই কারণে যে এই খবরটা প্রথম বেরিয়ে আসে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের এক বিবৃতির বরাতে ভারতের বার্তা সংস্থা ANI এই খবর দেয়। ANI ওই খবর দেওয়ার পর একেবারে দাবানলের মতো বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে খবর প্রকাশিত হতে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যে বিবৃতি দিয়েছে বলে বলা হয় সেটা দেখা যায় একটা সাদা কাগজের মধ্যে দেওয়া বিবৃতি, তাতে না পশ্চিমবঙ্গ পুলিশের কারো স্বাক্ষর আছে, না সেটা পশ্চিমবঙ্গ পুলিশের কোনো অফিসিয়াল লেটার হেডে দেওয়া। মানে সেটা তো একটা সন্দেহের উদ্রেক করেই, তার চেয়েও বেশি সন্দেহের উদ্রেক করে যে একই তথ্য প্রত্যেকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে থাকে। কেউ বলেন না যে তারা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কোনো কথা বলতে পেরেছেন বা পশ্চিমবঙ্গ পুলিশের সাথে এই তথ্য যাচাই করে নিতে পেরেছেন যে সত্যিই তারা গ্রেফতার করেছেন কিনা। সাদা কাগজে যে বিবৃতি বেরিয়ে এসেছে সেটার আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে সেখানে সরাসরি বলা হয় এই ফয়সাল করিম এবং আলমগীর হোসেন, যে দুজনকে নাকি পুলিশ গ্রেফতার করেছে, তারা নাকি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গড়গড় করে বলে দিয়েছেন তারাই ওসমান হাদিকে গুলি করে ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে এসে ভারতে ঢুকে পড়েছিলেন। মানে এমন স্বীকারোক্তি, এরকম 2 দুর্ধর্ষ খুনি যারা কিনা বাংলাদেশের এই সাম্প্রতিক কালের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটি ঘটিয়ে দেশ পাড়ি দিয়েছেন, তারা ধরা পড়া মাত্র গড়গড় করে স্বীকার করে নিলেন, সেটা খুবই বিস্ময়কর এবং সন্দেহজনক নিশ্চিতভাবেই।
আরো ইন্টারেস্টিং কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বিবৃতির বরাতে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR তারা জানায় যে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার 2 প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করতে পেরেছে। মানে এই যে ISPR প্রকাশ্যে জানিয়ে দিল যে সেনা গোয়েন্দা সংস্থা মানে DGFI তথ্য সরবরাহ করেছে পশ্চিমবঙ্গ পুলিশকে, এবং এভাবে মানে পশ্চিমবঙ্গ পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পুলিশকে কিছু জানানোর আগেই, বাংলাদেশের সরকার এ তথ্য জেনেছে কিনা তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগেই এই যে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR ঘোষণা দিয়ে জানালো যে DGFI ছিল এই গ্রেফতারের সাফল্যের পিছনে, সেটাও একেবারে নজিরবিহীন বলতেই হবে। কারণ দেখেন, এই DGFI কেই কিন্তু সন্দেহ করা হচ্ছিল ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে তার ঘাতকদেরকে সীমান্ত পার করে দেওয়ার পেছনে। এখন DGFI যে নতুন নেতৃত্ব এনেছেন তারেক রহমান সরকার গঠনের পরপরই তিনি সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদলগুলো এনেছেন তার মধ্যে একটা খুবই তাৎপর্যপূর্ণ রদবদল হচ্ছে তিনি ইউনূস সরকারের আমলের DGFI প্রধানকে শুধু যে সরিয়ে দিয়ে অন্য একজনকে DGFI প্রধান করেছেন তাই নয়, ইউনূস আমলের DGFI প্রধানকে তিনি আসলে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। সেনাবাহিনী থেকে সরিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে দিয়েছেন, যেটা সুস্পষ্ট ইঙ্গিত যে এই DGFI প্রধান যিনি ইউনূস আমলে কাজ করছিলেন তাকে তারেক রহমান বিশ্বাস করেন না, এবং তিনি ওই ব্যক্তিকে এমনকি সেনাবাহিনীর কোনো নেতৃত্ব স্থানীয় পদে দেখতে চান না। DGFI নতুন নেতৃত্বে তারেক রহমানের আমলে এসে গঠিত হওয়ার পরপরই তারা তাই তাদের কৃতিত্ব দেখাতে এতটাই অধীর হয়ে উঠল যে তারা সাথে সাথে জানান দিল যে তারাই ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারে সকল তথ্য সরবরাহ করেছে। দেখ, এবং এই ISPR যে বিবৃতি দিয়েছে সেখানে তারা আরো জানায় যে DGFI এর এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি ভারত সফরে যান, এরপর সেখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ আরো কঠোর অবস্থান নিয়েছে। আর ওইদিকে পশ্চিমবঙ্গের পত্রিকাগুলোও লিখছে, এই সময়ে দেখছিলাম যে সীমান্ত গোয়েন্দা তৎপরতা জোরদার করার মাধ্যমে এই গ্রেফতার অনুষ্ঠিত হয়েছে, এবং অনেক পত্রিকা আবার লিখছে আসলে গ্রেফতার হয়ে গেছে এই ফয়সাল করিম আর আলমগীর হোসেন সেই 29শে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা। এতদিন তারা পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতেই ছিল, এখন ভারত এই বার্তাটা পরিষ্কার করে দিতে চাইছে ইউনূস সরকারের কোনো পক্ষের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা গোয়েন্দা সংস্থা কারো তত্ত্বাবধানে তারা এই বন্দীদের ছাড়তে বা তথ্য বিনিময়ে রাজি ছিল না। কারণ যেসব তথ্য এই ফয়সাল করিম বা আলমগীর হোসেনের কাছ থেকে বেরিয়ে এসেছে সেসব তথ্য ইউনূস আমলে অপব্যবহার হতে পারে কিংবা সেসব সত্য ধামাচাপা পড়ে যেতে পারে, এই বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে তীব্র। সে কারণেই যখন তারেক রহমান সরকার এসেছে এবং দুই সরকারই চাইছে আন্তঃসীমান্ত যোগাযোগ বৃদ্ধি পাক, যেটা বছরের পর বছর ধরে চলেছে, দুই দেশেরই অপরাধীদেরকে গ্রেফতার, আটক এবং বিভিন্ন ঘটনার তদন্ত করতে, সেই বিষয়টি আবারও তৎপর হোক, চালু হোক, এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে একটা বিশ্বাস এবং কার্যকারী সম্পর্ক তৈরি হয়েছে সেটা প্রমাণেই এখন কিনা বলা হচ্ছে যে ফয়সাল করিম আর আলমগীর হোসেন ধরা পড়েছে। আর বাংলাদেশ পুলিশ রোববার রাত পর্যন্ত বলেছে তাদেরকে কেউ আনুষ্ঠানিকভাবে কিচ্ছু জানায়নি, পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিংবা সরকারের কর্তা ব্যক্তিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানলেই তারা প্রতিক্রিয়া জানাবে। কিন্তু সোমবারে এসে সেনা গোয়েন্দা সংস্থা রোববারেই এই গ্রেফতারের কৃতিত্ব দাবি করে ফেলার পর সোমবার এসে পুলিশ বাহিনী বলছে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে দ্রুততম সময়ে হাদির হত্যার সঙ্গে জড়িত ওই দুই ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার কাজ তারা শুরু করে দিয়েছে এবং সেই ব্যবস্থা নেওয়া হবে।
আসলে দ্রুততম সময়ে আনা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আইন বলে এবং অভিজ্ঞতা বলে যে এখন অনুপ্রবেশের মামলা হবে, ওখানে তদন্ত হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাদা কাগজের যে বিবৃতি বেরিয়েছে সেখান থেকেই জানা গিয়েছে যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, 14 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং সেই 14 দিনের রিমান্ডও আদালত মঞ্জুর করেছে। এবং সেখানেও অভিযোগ হিসেবে লেখা হয়েছিল যে এই ব্যক্তিরা ওই সীমান্তের ওই পারে বাংলাদেশে চাঁদাবাজি, হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তার ভারতে তাকে ধরার পর যে ঘটনা ঘটেছিল তাতেও আমরা জানি শুধুমাত্র অনুপ্রবেশের মামলাটাই তখন মীমাংসা হতে বছরের পর বছর কেটে গেছে। কাজেই ফয়সাল করিম আর আলমগীর হোসেনকে এখনই বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে তা নিশ্চিত না হলেও এটা নিশ্চিত এই পুরো ঘটনা সাজানোর মাধ্যমে এবং ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে এমন একটা তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংসদ বসার সাথে সাথে হাদির ইনকিলাব মঞ্চ আবার রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই বলে রাজপথ গরম করে তুলবেন। এবং সেখানে গিয়ে তখন জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি সব পক্ষ গিয়ে জড়ো হয়ে সরকারকে একটা বিপদের মুখে ফেলবে, একটা হুমকির মুখে ফেলবে, সংসদ অধিবেশনকে বাধাগ্রস্ত করার ব্যবস্থা করবে রাজপথে। এই সম্ভাবনাটা তারেক রহমান সরকার আপাতত বন্ধ করেছেন। আরো যেটা বোঝা যাচ্ছে, তারেক রহমান সরকারের আমলে এসে ভারত সরকার এমন দুজন অপরাধী তাদের হাতে আছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন, এখন রিমান্ডে নিয়েছেন, আরো তথ্য বের করে আনবেন। সেসব তথ্য বিনিময়ে ডিজিএফআই, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ তারা একত্রে কাজ করছে। এসব তথ্য জনপরিসরে দিয়ে এটা নিশ্চিত করা হয়েছে যে হাদি হত্যার পেছনে যদি ইউনূস সরকারের উপদেষ্টারা কেউ জড়িত থাকেন, তৎকালীন সেনা গোয়েন্দা সংস্থার কেউ জড়িত থাকেন, মানে যেসব পক্ষ জড়িত থেকে নির্বাচনটা পিছিয়ে দিয়ে বিএনপিকে বিপদগ্রস্ত করতে চাইছিলেন কিংবা